हेलो स्टूडेंट वेलकम टू आड्डा 24/7 बांगला ऑफिशियल यूट्यूब चैनेले प्रत्येके स्वागत। आमी सुमित सर। आज के एसएलएसटीर जे नतून निर्देशिका हाईकोर्ट थेके जारी करा हयेछिलो गतकालई, सेई निर्देशिकार उपरे चैलेंज करे आज के डिविशन बेंचे उठते चलेছে आरेकटी नतून मामला এবং সেইখানে যদি ঠিক না হয় তাহলে এই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারে। কিসের এই মামলা, কি নির্দেশিকা জারি করা হলো, পরীক্ষার্থীরা কি চাইছে, এমনকি কারা কারা এসএলএসটি 2025 এই পরীক্ষাতে বসতে চলেছে বা বসতে পারবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দেব। তাই যারা যারা এবছর ডাব্লিউবি এসএলএসটি 2025 পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটি মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পাশাপাশি এই সেশনটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। দুদিন আগেই এই পেপারে এই নতুন বিষয়টি বা যে নির্দেশিকাটি জারি হয়েছিল সেটা সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো। দীর্ঘ 9 বছর ধরে 9 বছর পর পশ্চিমবঙ্গে যখন এসএলএসটি পরীক্ষা হতে চলেছে, নতুন ক্যান্ডিডেটরা যারা বিএড করে বসেছিলেন তারা যখন পরীক্ষার একটি নতুন আশা দেখতে চলেছে, ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকার তথা এসএসসির এই ডামাডোলের পরিস্থিতি একটা বিশৃঙ্খল অবস্থার জন্ম দিয়েছে। একদিকে 2016 সালের আমরা দেখেছি 2016 সালের প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়া এবং সেই প্যানেল ক্যান্সেল হয়ে যাবার ফলে নতুন মানে করে আবার পরীক্ষায় আয়োজন করা, সবকিছুই ঠিকই ছিল। কিন্তু যদি পরীক্ষাটা দুটো পার্টে রিভিশন করা যেত তাহলে বোধহয় এটা অনেকটাই সুবিধা হতো আমাদের রাজ্যে ফ্রেশার্স এবং যারা 2016 সালের ক্যান্ডিডেটরা ছিল তাদের জন্য। কেন? কারণ যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে তারা প্রথম থেকেই 10 নম্বরের জন্য কিন্তু পিছিয়ে পড়বে। কারণ 2016 সালে এক্সপেরিয়েন্সের জন্য 10 নম্বর বরাদ্দ হয়েছে। চাকরির পরীক্ষায় 10 নম্বর মানে বিশাল বড় একটা গ্যাপ। তাহলে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা প্রথম থেকেই এক ঝটকায় 10 নম্বর নিচে নেমে গেল। এটা যদি আমি ফ্রেশার ক্যান্ডিডেটের তরফ থেকে বিচার করি তাহলে, আর যদি 2016 সালের ক্যান্ডিডেটদের হিসাবে বিচার করি তাহলে দেখা যাবে যে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো তাদের সেই রকম পড়ার যে বিষয়টি বা পড়ার যে প্রচেষ্টা সেটা তুলনামূলক অনেকাংশেই কমে যাবে। তাহলে সেক্ষেত্রে তাদেরও নতুনদের সঙ্গে কম্পিটিশনে টিকে থাকাও কিন্তু অসুবিধা হবে। তাই যদি এই পরীক্ষাটা দুটো পার্টে রিভিশন হয়ে যেত তাহলে বোধহয় প্রত্যেকেরই সুবিধা হতো। কিন্তু এসএসসি কি করলো, সুপ্রিম কোর্টের কোনো নির্দেশই মানল না এবং এই নির্দেশ না মানার ফলে এই সমস্যাটা তৈরি হলো। তাহলে এর দায় কার? সুপ্রিম কোর্ট কিন্তু কোনো এই কথা বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে। আর যখন ফ্রেশ রিক্রুটমেন্টের শব্দটি ব্যবহার করা হয় তখন কি বোঝায়? যেখানে 16 বা 25 কেউই কোনো এক্সট্রা বেনিফিট পাবে না, যেখানে সবাই একই সুবিধা পাবে, সেটাকে ফ্রেশ রিক্রুটমেন্ট বলে। কিন্তু এসএসসি কি করলো, সেই জায়গাটা পুরোপুরি তছনছ করে দিল। তাহলে এটার মানেটা কি? এসএসসি কি পরীক্ষা নিতে চাইছে না, নাকি পরীক্ষা নেবার নামে তারা এই রকম কাজ করে বেড়াচ্ছে যে সুপ্রিম কোর্ট বলেছে চলো আমরা বিজ্ঞপ্তিটা জারি করে দিয়েছি আর তারপরে যা কেস কামারি তো হবেই। সুতরাং এসএসসি সবই জানে, জেনে বুঝে শুনে এই সমস্ত কাজগুলোকে তারা করছে। তাই 2016 সালে যে ক্যান্ডিডেটদের মামলা হয়েছে সেই মামলা আজকে কিন্তু উঠতে চলেছে হাইকোর্টের বিচারপতি শ্রী সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। এবং এই ডিভিশন বেঞ্চেও যদি সমস্যার সমাধান সূত্র না মেলে তাহলে এটি কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। তাহলে এসএসসির ভবিষ্যৎ কি?
এসএসসির ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের উচিত নয়, কারণ সুপ্রিম কোর্ট যে বিষয়ে আদেশ দিয়েছেন সেটাকেই শিরোধার্য হিসাবে আমরা সেটাকে গ্রহণ করে চলেছি। এসএসসিকে দেখতে পাচ্ছ যে বিজ্ঞপ্তি 30শে মে বিজ্ঞপ্তি বার করার পর 3বার সেটার চেঞ্জ করেছে 3বার বা 2বার চেঞ্জ করেছে। তার মধ্যে 2দিন বা 3 দিন তারা কোনো ফর্ম ফিল আপই করেনি। একটা সামান্য ফর্ম ফিল আপ নিয়ে যেখানে সুপ্রিম কোর্টের সম্পূর্ণ গাইডলাইন্স রয়েছে, সেই গাইডলাইন্স ফলো করে তারা যে পরীক্ষা নেবে তাতে অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা একটা আছে। অসুবিধা আছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে তো বাঁচাতে হবে, কারণ সেই টাকাটা এই রাজ্যেরই বহু জ্ঞানীগুণী মানুষরা নিয়েছে। জ্ঞানীগুণী মানুষ বলেই সম্মান করলাম, কারণ এই কাজটা সবাই তো করতে পারে না যে তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে চাকরি দেব। তাহলে তাদেরকে তো লোকাতে হবে। এর জন্য এসএসসি সেই কাজটা করে বসেছিল, ঠিক আছে, কিন্তু চাপে পড়ে সেটা তারা সলিউশনও করে নিয়েছে। কি সেটা দেখো, চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়েই নিয়োগ, মানে প্রথম প্রচেষ্টা তাদের ব্যর্থ হয়ে গেল। তার মানে সবাই পরীক্ষায় বসতে পারছে না, যাদেরকে অযোগ্য বলায় ঘোষণা করা হয়েছে, মানে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল যে এটা তো আমার মামার সরকার, তো যতদিন মামার সরকার জীবিত আছে ততদিন আমাদের গায়ে টাচ করার কোনো অধিকার নেই। কিন্তু এটা হয়ে গেছে। এসএসসি চেষ্টাও করেছিল, রাজ্য চেষ্টাও করেছিল যে চলো এদেরকে লুকিয়ে চুরিয়ে পরীক্ষায় বসিয়ে দিই, তারপরে তো যা করার করিয়ে দেবো, কিন্তু সেটাও তারা হলো না। তাহলে বাকি থাকলো কি 2 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়টা কি, যার জন্য ডিভিশন বেঞ্চে আজকে কেসটা উঠছে, সেটা হচ্ছে 10 নম্বর নিয়ে, যে ফ্রেশ রিক্রুটমেন্টে কাউকে 10 নম্বর এক্সট্রা দেওয়া যাবে না। এবার প্রশ্ন তোমরা করতে পারো, স্যার আগে 2016 সালের ক্যান্ডিডেট তো পাস করুক, তারপরে তো ইন্টারভিউতে গিয়ে 10 নম্বর দেওয়া হবে। আরে ওটা অনেক পরের ব্যাপার। দেখো, নিয়ম হলে প্রথম থেকে হওয়া বেটার, আগে পাস করুক তারপরে 10 নম্বর। আমি এখানে কারো 2016 যারা চাকরি হারিয়েছেন, যারা যোগ্য ক্যান্ডিডেট, তাদের বিপক্ষে গিয়ে আমি কোনো কথা বলার চেষ্টা করছি না। আপনাদের সঙ্গে আমি সমব্যথী, কারণ আপনারা একটা বাজে জায়গার মানে বাজে পরিস্থিতির শিকার হয়েছেন, আপনাদের কোনো দোষ নেই। দোষ হচ্ছে আমাদের এই রাজ্যে জন্মগ্রহণ করাটা, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে। সুতরাং আপনাদের যদি আলাদা একটা পরীক্ষা নিত, কি ক্ষতি হতো? আপনাদের সিটে আপনাদের হতো, নতুনদের ফ্রেশারদের সিটে ফ্রেশার হতো, একই ফর্ম ফিল আপ হতো, অসুবিধা কি ছিল? কোনো অসুবিধাই থাকতো না। কিন্তু সেটা নেবার কোনো সদিচ্ছাই এসএসসি তথা রাজ্যের নেই। রাজ্য ভালোবাসে কিসে? কেসে। আর এই কেস হয়ে গেলে ব্যাস হয়ে গেল, কোনো চাপ নেই। আর এই যে টাকাগুলো আপনারা যে দিচ্ছি 500 টাকা করে ফর্ম ফিল আপের জন্য, এটা ভোট ব্যাংকের জন্য থেকে গেল, কোনো চাপ নেই। কথাগুলো সত্যি খুব কড়া কথা, কিন্তু বাস্তবে আপনি চিন্তা করে দেখুন বা তোমরা চিন্তা করে দেখো, আমার এই কথাটা এমনি আসছে না। তুমি আমাদের পার্শ্ববর্তী কোনো রাজ্যকে দেখো, তারা মানে রীতিমতো প্রত্যেক বছর স্কুলে রিক্রুটমেন্ট করছে। উড়িষ্যা, বিহার, ভালো করে রিক্রুটমেন্ট হচ্ছে, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। হচ্ছে শুধুমাত্র রাজ্যে। একটা কথাই হচ্ছে শ্রেষ্ঠ কথা, পড়াশোনা যেখানে নেই সেখানে রাজনীতিটা টিকে থাকে, কারণ পড়াশোনা শিখলেই প্রতিবাদের ভাষা জন্মায়। এটাই হয়তো হীরক রাজার দেশের বাস্তব রূপটা আমরা দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে। তাই এসএসসির বা এসএলএসটির রিক্রুটমেন্ট 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করা যাবে কিনা, আজকে তার ডেট নির্ধারিত হবে, ঠিক আছে, বা যদি নির্ধারিত না হয় তাহলে সেটা সুপ্রিম কোর্টে যাবে। তবে যদি আমরা 2 দিন আগেকার এই পেপারটা দেখি, সেখানে কিন্তু পরিষ্কার এই কথাটা লেখা রয়েছে যে সময়সীমা মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তার মানে 31শে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ করার আদেশ কিন্তু রয়েছে এই হাইকোর্টের, বোঝা গেছে। তবে প্রথম কেসটা জিতে গেছে আমাদের পরীক্ষার্থীরা, দ্বিতীয়টা একটু সমস্যা, সেটা হচ্ছে 10 নম্বর। তাই 10 নম্বর যদি এক্সট্রাটা বন্ধ হয়ে যায় তাহলে আশা করি সকলেরই ঠিকঠাক হবে।
ঠিক আছে। এবং যদি আবারও বলছি, যদি দুবার পরীক্ষা নেওয়া যেত মানে যারা 2016 এবং নতুন বা ফ্রেশার্সদের, তাহলে বোধহয় এই সমস্যাটা আর ঘটতো না। সে বিষয়টাই এখানে রয়েছে। ক্লিয়ার? আশা করি তোমাদের এই যে বিজ্ঞপ্তি, এই জায়গাটা আমি আর পড়ে বোঝালাম না। এখানে একই কথা লেখা রয়েছে যে দ্বারা চিহ্নিত অযোগ্য তাদেরকে বাদ দিয়ে পরীক্ষা দিতে হবে। সুতরাং পরীক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় আরও কিন্তু কমে গেল। ঠিক আছে, কারণ অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারছে না। এবার তোমাদের এত কিছু নেগেটিভ চিন্তা করে কোনো লাভ নেই, কারণ দেখো আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, সুতরাং আমাদের কোনো না কোনো কাজ করতেই হবে। আমরা বিএড করেছি, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছি, সামনে যখন সুযোগ আছে সেই সুযোগটা যতক্ষণ না পর্যন্ত ফাইনাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের খেটে যেতে হবে, পড়ে যেতে হবে। তাই আশেপাশের কোনো খবরে বা আশেপাশে কোনো নেগেটিভ বিষয়ে মনোনিবেশ না করে হাতে গোনা এই দু মাসের মধ্যে তোমরা নিজেকে প্রস্তুত করে নাও, কারণ সেপ্টেম্বর মাসেই পরীক্ষা তোমাদের আপাতত খবর। ঠিক আছে, পরীক্ষা বন্ধ করার কিন্তু কোনো খবর আমাদের কাছে নেই। খবরটি হচ্ছে এই 10 নম্বরটা বন্ধ করা যায় কিনা সেটা নিয়ে ডিভিশন বেঞ্চে আজকে কিন্তু কেস হতে চলেছে। আশা করি তোমাদের বোঝালাম। এবার পড়াশোনার পালায় আসি। পড়াশোনা তোমরা যে যার যেখানে যেমনভাবে করছো তেমনভাবে পড়াশোনা করো। যদি বাড়িতে টেক্সট বই থেকে পড়াশোনা করছো তো টেক্সট বই থেকেই পড়াশোনা করো। যদি তুমি মনে করো তোমার কোনো বাড়ির আশেপাশে কোনো স্যার ম্যাডাম পড়াচ্ছেন, তুমি সেখানে ভর্তি হয়ে পড়ো, কারণ এখন এক্সপার্ট গাইডেন্স ছাড়া কিচ্ছু সম্ভব নয়, এক্সপার্ট গাইডেন্স দরকার। আর যদি তুমি আমাদের লাস্ট মোমেন্টের ব্যাচে জয়েন করতে চাও তাহলে তুমি জয়েন করতে পারো। আমাদের কাছে এই তোমার 7টাই ব্যাচ রয়েছে এবং এই ব্যাচে আমরা অ্যাডমিশন ক্লোজ করে দিচ্ছি, কারণ ক্লাস তো শুরু হয়ে গেছে। আর এই ক্লাস লাইভ রেকর্ডেড এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট এবং পিডিএফ সহকারে তুমি ক্লাসটা পাবে। কি কি ব্যাচ রয়েছে? আমাদের হিস্ট্রি ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের জিওগ্রাফির ব্যাচের ক্লাস, আমাদের ইংলিশ সাবজেক্টের ক্লাস রয়েছে, আমাদের ম্যাথমেটিক্স, বেঙ্গলি, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, এই 7টা ব্যাচে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। যেগুলো ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা কিন্তু রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে। মনে রাখবে এই 2 মাসে তোমাকে স্পেশাল গাইডেন্স লাগবেই। উইথাউট গাইডেন্সে পুরো টপিক, এত বড় টপিক শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তার জন্যই তাই আমাদের কাছে ভর্তি হতে গেলে অবশ্যই এই 7টা ব্যাচে তোমার যদি সাবজেক্ট হয় এবং তুমি যদি 9, 10 এবং 11, 12 এর জন্য প্রস্তুতি নিতে চাও তারা ভর্তি হতে পারো। শুধুমাত্র লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স অনলি 9 এবং 10 এর জন্যই রয়েছে। কি করতে হবে ভর্তির জন্য? ডিরেক্টলি কল করতে হবে। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করতে হবে। আর তোমাদের কোড কত? Y368, এই কুপন কোডটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক প্রত্যেককে বলে রাখি। যারা যারা এই সেশনটি দেখছো, ঠিক আছে, তারা অবশ্যই নেক্সট সেশনের জন্য ওয়েট করে থাকো, কারণ ডিভিশন বেঞ্চে যা রায় আসবে আমরা অবশ্যই আমি তোমাদের শেয়ার করে দেব তোমাদের। তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে মাথায় রাখবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন অ্যানাউন্সমেন্ট এলেই আমরা জানিয়ে দিতে পারি। তো বেস্ট অফ লাক, প্রত্যেকে বি পজিটিভ, পড়াশোনা কিন্তু রেডি রাখো। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেক।